সুপ্রিম কোর্টের একজন বিজ্ঞ আইনজীবী জনাব মহসিন রশিদ হাইকোর্টে একটা রিট পিটিশন ফাইল করেছিল। সেই রিট পিটিশনে উনি মূলত দুইটি জিনিস চেয়েছিলেন। একটি হচ্ছে 5ই আগস্ট 2024-এর পরবর্তী 8ই আগস্ট 2024-এ রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী ওনার যে উপদেষ্টামূলক মতামত চেয়েছিলেন সেই মতামতটা আইনসঙ্গত সংবিধানসম্মত হয়নি, এটা মর্মে উনি আদালতের কাছে ঘোষণা চেয়েছিলেন। দ্বিতীয়ত উনি চেয়েছিলেন যে আমাদের বর্তমানে সংবিধান কাজ করছে না, দেশে কোনো নির্বাহী বিভাগ নেই, পার্লামেন্ট নেই। ওনার বক্তব্য অনুযায়ী একমাত্র সুপ্রিম কোর্ট ছিল না ওনার বক্তব্য অনুযায়ী। সুতরাং একটা অন্তর্বর্তীকালীন সাংবিধানিক কাঠামো প্রণয়ন করার জন্য বলা হোক, এটা হচ্ছে ওনার মূল বক্তব্য। হাইকোর্ট ডিভিশন ওনার এই রিট পিটিশনটি সরাসরি খারিজ করে দিয়েছিলেন। তার বিরুদ্ধে উনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছেন। বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সহ 7 সদস্যের আপিল বিভাগের বেঞ্চে এটা শুনানি হয়েছে এবং শুনানির এক পর্যায়ে আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে, আমি দেশের একজন সচেতন নাগরিক হিসেবে, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পরপর 3বার নির্বাচিত সম্পাদক হিসেবে এবং বাংলাদেশ বার কাউন্সিলের একজন নির্বাচিত সদস্য, কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে আমি আদালতের সামনে বলেছি এই বিষয়ে, যেহেতু সাংবিধানিক প্রশ্ন জড়িত এই দেশের নাগরিক হিসেবে, সুতরাং এই বিষয়ে আমি আদালতে আমার বক্তব্য উপস্থাপন করতে চাই। আমি আজকে যে বিষয়টি আদালতের সামনে প্রশ্ন উত্থিত হয়েছে যে আমাদের সংবিধানের 106 অনুচ্ছেদে এর সাংবিধানিক যৌক্তিকতা কতটুকু এবং রাষ্ট্রপতি এই সংবিধান মোতাবেক এই সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক মতামত গ্রহণের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন সেটা সঠিক হয়েছে কি হয়নি। আমি আদালতকে বলেছি, দেখেন যে 5ই আগস্টের পরেই বঙ্গভবনের থেকে ইস্যুকৃত 7ই আগস্টের ইস্যুকৃত একটি সংবাদ বিজ্ঞপ্তি থেকে দেখিয়েছি 5ই আগস্ট বঙ্গভবনের 3 বাহিনীর প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দল, যে দলের মধ্যে বিএনপি, জামাত ইসলামী সহ অন্যান্য ক্রিয়াশীল রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের উপস্থিতিতে সেদিনই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল এবং বর্তমান যে মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনিও সেই বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত সেদিন হয়েছিল। আমি আদালতকে বলেছি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দল এবং ব্যক্তি এবং সংগঠন, ছাত্র, তরুণ, যুবক যারা সেদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একাট্টা ছিল তাদের সবার ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছিল। যেহেতু তাদের সবার ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, আমি আরেকটি কথা বলেছি যে আমাদের সংবিধান অনুযায়ী আমাদের রাষ্ট্রপতি কিন্তু নির্বাহী বিভাগের অন্তর্ভুক্ত একজন ব্যক্তি এবং সেই কারণে যেহেতু রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে তিনি নিয়োজিত ছিলেন এবং তিনি তার নেতৃত্বে তার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা সংবিধান সম্মত। আমি আদালতকে এও বলেছি যে 6ই আগস্ট 2024 তারিখে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছিলেন, তার পরবর্তীতে 8ই আগস্ট আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হয়, একই দিনে অ্যাটর্নি জেনারেলের নিয়োগ হয়, একই দিনে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথ অনুষ্ঠিত হয়। পরদিন সংবিধানের ধারাবাহিকতায় 9ই আগস্ট 2024 তারিখে বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হন। অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হয়েছেন তিনিও সংবিধান অনুযায়ী। অর্থাৎ আমি আদালতকে বলেছি যে 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে একটা ফ্যাসিবাদের পতন হলেও আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা এবং সাংবিধানিক বিধান তখন থেকেই প্রযোজ্য ছিল এবং পরবর্তীতে যে সমস্ত কার্যক্রম হয়েছে সবগুলোই এই সাংবিধানিক ধারাবাহিকতা এবং সাংবিধানিক নিয়মের মধ্যে হয়েছে। এবং আমি আদালতকে এও বলেছি যে বর্তমান সময়ে আমাদের যে সমস্ত রাষ্ট্রের যে সমস্ত অর্গান কাজ করে, পরিচালিত হয়, একটা নিয়মিত সরকার যেভাবে কাজ করে ঠিক সেভাবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে, সুতরাং এই সরকারের কোনো সময়সীমা লিমিট কিংবা যে সমস্ত বিষয়গুলো নিয়ে মহসিন রশিদ সাহেব প্রশ্ন করেছেন সে সমস্ত বিষয়গুলো সাংবিধানিকভাবে টিকবে না
এবং সে কারণে হাইকোর্ট সঠিকভাবে তার মামলাটি খারিজ করেছেন। আমি আদালতকে বলেছি যে এই প্রশ্নটি উনি যে সমস্ত প্রশ্ন উত্থাপন করেছেন, বিশেষ করে রিট পিটিশনটা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না, সে ব্যাপারে আমি বলেছি যে এটা গ্রহণযোগ্য না। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। যেহেতু গ্রহণযোগ্য না, সুতরাং তার রিট পিটিশনটা সুপ্রিম কোর্টে আপিল বিভাগ যেন খারিজ করে দেন, দিয়ে হাইকোর্টের রায়টি বহাল রাখে। এটা হচ্ছে আদালতের কাছে আমার বক্তব্য, এবং এই বক্তব্যটা আমার কোনো রাজনৈতিক পরিচয় না। আমি একজন সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের একজন সিনিয়র আইনজীবী হিসেবে আমি আমার বক্তব্য এবং দেশের সচেতন নাগরিক হিসেবে, সাংবিধানিক আইন সম্পর্ক এবং এই ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলনের একজন সম্মুখ যোদ্ধা হিসেবে এবং এই গণ আন্দোলনে আমি একজন অংশগ্রহণকারী ব্যক্তি হিসেবে আমি আমার এই যুক্তি এবং বক্তব্য, এই অন্তর্বর্তীকালীন সরকারের গঠন, আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা, রাষ্ট্রের অন্যান্য অর্গান কিভাবে কাজ করছে তার একটা সামারি আমি আদালতের সামনে আমার সাবমিশন আকারে উপস্থাপন করেছি। আমি সেই ক্ষেত্রে আপনাকে বলেছি, জনাব মহসিন রশিদ সাহেবের বক্তব্য ছিল যে আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রুলস অনুযায়ী শুনানির জন্য যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। আমি আদালতকে বলেছি যে আদালত যদি কোনো কারণে মনে করে তাহলে শোনার একমাত্র বাধ্যবাধকতা অ্যাটর্নি জেনারেল। তিনি অ্যাটর্নি জেনারেল, আদালত অ্যাটর্নি জেনারেলকে শুনেছিলেন। এক, অন্যান্য কোনো ব্যক্তিকে শুনবেন কি শুনবেন না সেটা সম্পূর্ণভাবে ওই আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করে। যেমনটি পার্লামেন্ট থেকে গণপদত্যাগ করার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে প্রথম যে রেফারেন্সটি হয়েছিল 106 অনুচ্ছেদে, সেখানে আদালত মনে করেছিল তৎকালীন সময়ে সিনিয়র আইনজীবীদেরকে মতামত গ্রহণ করবেন, তাদের মতামত গ্রহণ করেছেন। সুতরাং আদালত ঠিক করবেন কোনো ব্যাপারে রাষ্ট্রপতি কর্তৃক চাহিত উপদেষ্টামূলক মতামত গ্রহণের ক্ষেত্রে তিনি অন্য কাউকে শুনবেন কি শুনবেন না। আইনের একমাত্র বাধ্যবাধকতা হচ্ছে অ্যাটর্নি জেনারেলকে শুনতে হবে। আরেকটি কথা, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রুলসের মধ্যে বলা আছে এই রুলের যদি কোনো রকম ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে তাহলে আদালত কর্তৃক কোনো প্রসিডিং, কোনো রায় কিংবা আদেশ দেওয়া সেটা অবৈধ বলে বিবেচিত হবে না। সুতরাং এর একটা ইনহারেন্ট একটা পাওয়ার আদালতের আছে যে ছোটোখাটো ভুলভ্রান্তির কারণে আদালতের সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ করা যাবে না এবং সেটি সঠিক বলে বিবেচিত হবে। দেখুন, আপনি যদি এই প্রশ্ন যদি বলেন, আমরা করোনার সময় কিন্তু বাংলাদেশের সুপ্রিম কোর্ট ফাংশনাল ছিল এবং প্রত্যেকটা এবং আমাদের দেশের তথ্য প্রযুক্তি আইনের ভিত্তিতে আমাদের কিন্তু এখনো পর্যন্ত আদালত চলে। ইতিমধ্যেই দেখেছেন নিম্ন আদালতের অনেক আসামির হাজিরা জেলখানা থেকে কিন্তু হয়। করোনার মধ্যে এমনও আছে, আমার অভিজ্ঞতা থেকে বলি, কোনো আইনি কাঠামো না থাকলেও ডিস্ট্রিক্ট জাজ কিংবা ম্যাজিস্ট্রেটরা ওভার টেলিফোনে ভিডিও কলের মাধ্যমেও মামলার শুনানি গ্রহণ করেছেন। আর বর্তমানে সুপ্রিম কোর্টের এবং আদালতের বিচারিক কার্যক্রম পরিচালনার কারণে তথ্য প্রযুক্তির ব্যবহার করে শুনানির বিধান বর্তমানে এখনও পর্যন্ত আছে এবং আমাদের সুপ্রিম কোর্টের কোম্পানি কোর্ট নিয়মিতভাবে এই অনলাইনের মাধ্যমে বিচার কার্য পরিচালনা করে থাকেন। আমি দেখেন, আমি তো 5ই আগস্টের সময়কার সিচুয়েশনটা তো আমি তো নিজে যেহেতু এর পক্ষ ছিলাম না, আমার তো দেখার সুযোগ হয়েছে কথা বলার জন্য। আমি তো বলছি যে যেহেতু এই বিষয়টাই তো আমি যেহেতু পক্ষ ছিলাম না, সুতরাং আমি তো দেখার এবং শোনার কোনো কারণ নাই। আর খেয়াল করে রাখতে হবে যে সে সময় আমরা সবাই অত্যন্ত একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিনানুবাদ করছিলাম। 5ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠন পর্যন্ত সময়কাল বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য একটা আমি বলবো যে একটা ব্যতিক্রমী পরিস্থিতির মধ্যে আমাদেরকে যেতে হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, এই ক্ষেত্রে অপিনিয়নটা চাইলো কি আপনাদেরকে মনে রাখতে হবে, সংবিধানে বলা আছে রাষ্ট্রপতি যদি মনে করেন কোনো আইনের প্রশ্ন উত্থাপিত হয়েছে এবং যদি হতে পারে এমন ক্ষেত্রে তিনি সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক মতামত গ্রহণ করবেন। সুতরাং রাষ্ট্রপতি এই মতামতটি গ্রহণ করেছেন, তিনি সেই মতামত পেয়েছেন, সেই মতামত অনুযায়ী তিনি কাজ করেছেন কিংবা করবেন কিনা সেটা একান্তভাবে রাষ্ট্রপতির এখতিয়ার। অন্য কোনো ব্যক্তির প্রশ্ন করার কোনো সুযোগ এখানে আছে বলে আমি মনে করি না এবং আমি আদালতকে একই কথা বলেছি। কাজল ভাই, একটা বিষয় সেটা হচ্ছে যে এইখানে শিশির মণি সহ উনি কথা বলে গেছেন, এই প্রশ্ন তো দুইটা, একটা হচ্ছে মতামত নিয়ে এই সরকারের বৈধতাটা ডিপেন্ড করে কিনা এই মতামতের উপরে একটা, আরেকটা হচ্ছে এই মতামত নেওয়াটা বৈধ কিনা। আমরা একটু জানতে চাই যে আসলে অন্তর্বর্তী সরকারের বৈধতা কি 106 মতামতের উপরে ডিপেন্ড করে না এটা না নিলেও হতো? না, আমি আপনাকে দুইটি বলি। একটা হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত গ্রহণটা আমাদের সংবিধানের 106 অনুচ্ছেদের অনুযায়ী একটা সাংবিধানিক বিধান।
সুতরাং রাষ্ট্রপতি সেই সাংবিধানিক বিধান ব্যবহার করে সুপ্রিম কোর্টের মতামত উনি নিয়েছেন এবং সেই মতামত আমরা জানি, সেই মতামত তার কাছে গেছে রিপোর্ট আকারে, উনি সেটা গ্রহণ করেছেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে তিনি নিয়োগ দিয়েছেন, সেখানে কিন্তু তিনি উল্লেখ করেননি যে এই মতামতের ভিত্তিতে শুধুমাত্র দিয়েছেন তিনি। তবে বঙ্গভবন থেকে ইস্যুকৃত 7ই আগস্ট 2024 তারিখের একটি প্রেস রিলিজ থেকে দেখা যায় 5ই আগস্ট সমস্ত রাজনৈতিক দল, 3 বাহিনী প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সুশীল সমাজের প্রতিনিধি, তার মধ্যে বর্তমান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।